মানে আমি বুঝতে পারছি না মা, এখন বিয়ে করলেই বা কি হবে আর না করলেই বা কি হবে? না তুই বুঝতে পারছিস না, এরকম একটা ছেলে পাওয়া কঠিন একটা ব্যাপার। মানে দেখ, ছেলেটা সব দিক থেকে ভালো। লিসেন আমরা তোর আর কোনো কথা শুনতে চাই না। তুই নিজের ভালোটা কেমন করে বুঝিস? না তুই তো এখন নিজের ভালোই বুঝতে পারিস না, তুই কেমন করে বুঝবি যে ছেলেটা ভালো নাকি খারাপ তোর জন্য? তাহলে তোমরাই বুঝো, তোমরা তোমাদের মেয়েকে কত ছোট বয়সে বিয়ে দিচ্ছ যে তোমাদের মেয়ে নিজের ভালোটাই বুঝতে পারছে না আর খারাপটাও বুঝতে পারছে না। বিয়ের পরে সবকিছু ঠিক হয়ে যাবে। শুনতে তোর কোনো কথা আমরা শুনবো না, আর তোকে ওই ছেলেকেই বিয়ে করতে হবে। সুগা অনেক ভালোতে, জাস্ট বোঝার তো ট্রাই কর। মা আমি এই ছেলেকে ইভেন চিনিও না, আর তোমরা বলছো আমার এই সপ্তাহে বিয়ে। সমস্যা কি? বিয়ের পরে ভালো করে চিনে নিবি। আর তোর যদি এখনই চেনার অত দরকার হয় তাহলে ফোন দিয়ে কথা বল, তাহলেই তো হলো। তোকে তো ছেলের ফোন নাম্বারও দেওয়া হয়েছে। ওহ গড, তোমাদেরকে বুঝিও লাগবে। আচ্ছা আমাকে এটা বলো, তোমরা কি ইভেন জানো যে ওই ছেলের কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? ওই ছেলে কি এই বিয়েতে রাজি নাকি? কিছু জানো তোমরা? না জানি না, কিন্তু ছেলের মা বাবা তো বললো যে ছেলে এই বিয়েতে রাজি আছে। তাহলে প্রবলেমটা কোথায়? এবার তোমরাই দেখো মা, মানে প্রবলেমটা কোথায়? তোমাদের দুজনেই তো প্রবলেম। তোমরা তো অ্যাটলিস্ট গিয়ে ওই ছেলেটার সাথে কথা বলতে পারতে, ওর বিষয়ে কিছু জানতে পারতে, আর দেখতে যে ওকে এই বিয়েতে আসলেই রাজি নাকি। বাট না, তোমরা কিছুই করনি, আর না জানি এখন আমাকে এই বিয়েতে জোর করছো। মানে ছেলের মা বাবাও যেমন আর তোমরাও ঠিক সেম সেম। উফ এখন এখান থেকে যা তো, শুধু উল্টাপাল্টা কথা। তারপর তার বাবা আর মাকে কিছু না বলে নিজের রুমে চলে আসে। ধুর, এই বিয়ে নামক জিনিসটাও না ভালো লাগে না। এবার ফাইনালি বিয়ের দিনটা চলে আসে। তে আর সুগার বিয়েটা হচ্ছিল একটা রিসোর্টে। মানে তে আর সুগার বিয়ের জন্য তাদের পরিবারই এই রিসোর্টটা একদিনের জন্য ভাড়া নিয়ে নিয়েছিল। অনেক মানুষজন, অনেক শব্দ, আর এগুলোর ভিতরেই তে আর সুগা বসেছিল। আর তাদের টাইমও চলে এসেছিল, মানে কবুল বলার। আর যখনই তারা সেই মেন কাজটা করতে যাবে, ঠিক তখনই একটা ছেলেদের গ্রুপ এসে আশেপাশের সব জিনিসপত্র ভাঙতে শুরু করে। আর যেহেতু তাদের কাছে লাঠি ছিল, তাই তাদের কাছে গিয়ে কেউ আটকানোরও সাহস পাচ্ছিল না, মানে তাদেরকে গিয়ে ঠেকানোর। আর সবাই যখন এগুলোর ভিতরে ব্যস্ত আর তে ভয় চুপচাপ করে বসে আছে, ঠিক তখনই তে পিছন থেকে একটা ছেলে এসে তাকে বলে আগে থেকেই সরি। তে কোনো রিয়াকশন দেওয়ার আগেই ছেলেটা তাকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে চলে যায়। মানে তে চিল্লানোর টাইম পায়নি। আর একটা কথা হলো, যে ছেলেগুলো এসেছিল তাদের সবার মুখে কিন্তু মাস্ক ছিল, আর যে ছেলেটা দেখে উঠে নিয়ে চলে গিয়েছিল সেই ছেলেটার মুখে মাস্ক ছিল। জ্ঞান আসে, শোয়া থেকে উঠে দেখতে পায় তার পায়ের কাছে, মানে সে যেহেতু বেডের উপর বসেছিল, তো তার পায়ের কাছে বেডের উপরই একটা ছেলে বসে রয়েছে আর তার দিকে তাকিয়ে রয়েছে। ওয়েট, ডোন্ট টেল মি যে আপনি আমাকে কিডন্যাপ করেছেন। আর যদি বলি হ্যাঁ আমিই করেছি। উফ গড, আমার সাথে একের পর একটা কি উল্টাপাল্টা জিনিস হচ্ছে। ফার্স্টে তো গেল বিয়ে, আর এখন এইটা। তোমার জন্য এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, নাও খেয়ে নাও এটা। হ্যাঁ, এই অবস্থায় আপনি আমাকে খেতে বলছেন? আই মিন কি অবস্থায়? আমি তোমাকে কোনো মতেই কোনো খারাপ অবস্থায় রাখিনি। অফকোর্স মিস্টার, আপনি আমাকে কিডন্যাপ করেছেন। হ্যাঁ, এটাকে কিডন্যাপ করা বলে না। আই মিন তুমি কোথায় শুনেছো যে কাউকে যদি কেউ কিডন্যাপ করে তাহলে তাকে এরকম ভালো পরিবেশে এনে রাখে, প্লাস আবার খেতেও বলে? তুমি বলতে পারো আমি তোমাকে কিডন্যাপ করিনি, তোমাকে আমি জাস্ট বিয়ে থেকে তুলে নিয়ে এসেছি। সেই ব্যাপারটাকে আপনি এত নর্মাল ভাবে দেখছেন? হ্যাঁ, অফকোর্স আমি ব্যাপারটাকে নর্মাল ভাবে দেখছি, কারণ আমি নিজেও নর্মাল, তুমিও নর্মাল। আর আমি অফকোর্স কোনো কিডন্যাপার এরকম কিছু না যে আমি জিনিসটাকে বেশি কঠিন ভাবে দেখবো অর সামথিং। ওয়েট, আপনি সেই কখন থেকে বলে যাচ্ছেন যে আপনি কোনো কিডন্যাপার না, আপনি কোনো কিডন্যাপার না, আপনি কোনো কিডন্যাপার না। তাহলে আপনি আসলে কে? আর আপনি আমাকে কিডন্যাপ করেছেনই বা কেন? মানে ধরে এনেছেন বা কেন? আই মিন তুলে এনেছেন কেন? আসলে এটা অনেক হার্ট টাচিং কথা। মানে আমি আসলে একজনকে হেল্প করার জন্যই তোমাকে এখানে তুলে নিয়ে এসেছি, আর তোমার এখানে 10 দিনের মতো থাকা লাগবে। কাউকে হেল্প করার জন্য? আপনি আপনি অন্য কারোর ক্ষতি এমন ভাবে কেমন করে করতে পারেন? দেখো মেয়ে, আমি না তোমার কোনো ক্ষতি করিনি, বারবার একই কথা বলো না। মানে আমি বলতে পারো তোমার জীবন আরো বাঁচিয়ে দিলাম। মানে
মানে তোমার সাথে যে ছেলের বিয়ে হচ্ছিল সে ছেলের গার্লফ্রেন্ড আছে। তো তুমি এখন বুঝতেই পারছো যে তোমাকে যদি ওই ছেলে বিয়ে করতে তাহলে তোমার জীবনটা কেমন হতে পারতো। ভেবে দেখো। হ্যাঁ, ওই ছেলের গার্লফ্রেন্ড আছে, আমি এই জন্য মা বাবাকে বলেছিলাম। আর আর আপনি কেমন করে জানলেন যে ওই ছেলের গার্লফ্রেন্ড আছে? ওই ছেলে আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমি যে বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে এত খারাপ খারাপ কথা বলছেন আপনি। লিসেন মিস, কোনো খারাপ কথা বলছি না আমি যেটা সত্যি সেটাই বলছিলাম। কারণ আমার বেস্ট ফ্রেন্ড আমার মানে তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসে। সো আমি জানি যে তোমার সাথে পরে কি হতে পারতো বিয়ের পরে। মানে ও কখনোই তোমাকে ভালোবাসতো না, বুঝলা? আচ্ছা ওয়েট, সবকিছু আপনি আমাকে একটু খুলে বলেন তো। আই মিন ডোন্ট টেল মি যে যে আপনার বেস্ট ফ্রেন্ডই আমাকে ইচ্ছা করে আপনাকে দিয়ে ধরে এখানে পাঠিয়েছে যাতে আমাকে তার আর বিয়ে করা না লাগে। বাহ, তুমি অনেক ভালো গেস করতে পারো তো। মানে হ্যাঁ, মানে তুমি ঠিক গেস করেছো। মানে আমি আর সুগা, মানে তোমার সাথে যার বিয়ে হচ্ছিল, আমরা দুইজন হলাম বেস্ট ফ্রেন্ড। আর আমার বোন জিমিন হলো সুগার গার্লফ্রেন্ড। তো যখন আমার বোন জানতে পারে যে তার বয়ফ্রেন্ডের সাথে অন্য কারোর বিয়ে হচ্ছে, তখন আমার বোন তো কান্নাকাটি করা শুরু করেছিলই। প্লাস সুগারও কোনো ইচ্ছে ছিল না তোমাকে বিয়ে করার, মানে সেও চাচ্ছিল না তোমাকে বিয়ে করতে। বাট তার পরিবারের চাপে পড়েই করা লাগছিল। এন্ড তারপর সুগা আমাকে বলে যে দেখ ভাই, এই বিয়েটা যেভাবে হোক আটকাতে হবে। এই বিয়েটা আমি কোনো মতেই করতে চাচ্ছি না, মানে যেভাবে হোক আটকাতে হবে। আর তুই তো জিমিনের অবস্থাও দেখছিস ভাই, যে ওর কি অবস্থা। প্লিজ আমাকে একটু হেল্প কর। বাট আমি তোকে কেমন করে হেল্প করব? ওকে শোন, আমি আমি তোকে যেখানে আমাদের বিয়েটা হবে আর কি, মানে যে রিসোর্টে, ওইটার লোকেশন অফ কোর্স দিয়ে দিব। এন্ড দেন তুই কয়েকটা ছেলেকে ভাড়া করে নিয়ে গিয়ে এন্ডিয়া, তারপরে তো জানি কি কি হলো। আর এগুলো সবই অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল। এন্ড আমি যখন তোমাকে কিডন্যাপ, আই মিন তোমাকে যখন আমি অজ্ঞান করছিলাম, অজ্ঞান করে যখন আমি তোমাকে উঠিয়ে নিয়ে যেতে যাব, তখনও আমার চোখে সুগার চোখ পড়েছিল। আই মিন সুগা আমাকে ইশারা দিয়ে তাড়াতাড়ি নিয়ে যেতে বলছিল তোমাকে, যাতে কেউ না দেখে, মানে কেউ না দেখার আগেই যাতে আমি তোমায় নিয়ে চলে যেতে পারি। জাঙ্কুক এগুলো সব এদিক ওদিক তাকাতে বলছিল, মানে সে চাচ্ছিল না এখন তে রাগান্বিত চোখের দিকে তাকাতে। মানে সে গেসই করতে পারছিল যে মেবি তে এখন তার উপর অনেক বেশি রেগে যাবে। কিন্তু না, জাঙ্কুককে অবাক করে দিয়ে তে হেসে ওঠে। ওয়েট, তুমি হাসছো? আই মিন ওয়াও, তোমাদের প্ল্যান আসলেই অনেক বেশি জোস ছিল ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। এন্ড অলসো আমি এখন সম্পূর্ণ ফ্রি। ইয়ে ওয়েট, মানে তুমি এগুলো শোনার পরও ঠিক আছো? তোমার বিয়ে ভেঙে গিয়েছে। হ্যাঁ, সো হোয়াট? আমি তো এটাই চাচ্ছিলাম যাতে এরকমই কিছু হয়। মানে তুমি বলতে চাচ্ছ যে তুমি এই বিয়েতে রাজি ছিল না, তোমাকেও তোমার মা বাবারা জোর করে বিয়ে দিচ্ছিল? অফকোর্স রাজি ছিলাম না। আর হ্যাঁ, আমার মা বাবাই আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল। বাট এখন তো আমি ফ্রি। ইয়ে এন্ড আমি অনেক বেশি হ্যাপিও এখন। আর তোমার নামটা ভাইয়া? হ্যাঁ, আমার নাম জাঙ্কুক। থ্যাংক ইউ সো মাচ জাঙ্কুক ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এন্ড অলসো আমার তো এটা ভেবে অনেক বেশি অবাক লাগছে যে তোমরা তোমাদের প্ল্যানটা এত ভালো করে মানে কমপ্লিট করতে পেরেছো, তোমাদের প্ল্যানে সাকসেস হয়েছো। এই জন্য তোমাদের কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ও এন্ড অলসো আমার তো এখানে কিছুদিন থাকা লাগবে, রাইট? মানে না হলে তো আমি যদি বাসা থেকে বের হই তাহলে তো আমার মা বাবা মেবি এখন আমাকে খুঁজছে, আমরা তো খুঁজে বের করে ফেলবে, রাইট? হ্যাঁ, তোমাকে এখন বের হতে দেওয়া যাবে না। আর হ্যাঁ, একটা কথা বলি, আই মিন রাগ করো না, বাট তুমি কি কষ্টে পাগল হয়ে গিয়েছো? আই মিন তুমি এত খুশি হচ্ছ কেমন করে? হ্যাঁ, তুমি আমাকে পাগল বলছো? তোমার তো খুশি হওয়ার কথা যে আমি নিজেও খুশি হচ্ছি। মানে আমি যেটা এখন কান্নাকাটি শুরু করতাম, তুমি ইমেজিনও করতে পারছো না যে তোমার অবস্থা কি হতো। বাট দেখো, আমি সবকিছুতে হ্যাপি। সো বলো, আমার এখানে কতদিন থাকা লাগবে? সুগা বলেছিল তোমাকে 10 দিন চোখে চোখে রাখতে। সো 10 দিনই তোমাকে আমার চোখে চোখে রাখতে হবে। আর সত্যি কথা বলতে আমার তোমাকে এখনো বিশ্বাস হচ্ছে না। মানে দেখা গেল তুমি এরকম অ্যাক্টিং করছো যাতে আমি তোমাকে এখন ছেড়ে দিই আর তুমি পুলিশদের গিয়ে আমার বিষয়ে বলে দাও।
ওকে, ডোন্ট ওয়ারি, তুমি বিশ্বাস নাই করতে পারো। আর আমিও তো তোমাকে বলছি না যে আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। আর সমস্যা নেই, আমি এখানে 10 দিন থাকতেই পারবো, সমস্যা নেই। আর আমার খাবারটা এনো। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, এটা কি তোমার অ্যাপার্টমেন্ট? হ্যাঁ, যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়ছি সো আমার অ্যাপার্টমেন্টেই থাকা লাগছে এখন। মানে আমার বাসা যেহেতু ইউনিভার্সিটি থেকে একটু দূরে সো ইয়া। ভালো। বাট তুমি টাকা পাও কোথা থেকে? আই মিন তোমাকে কি বাসা থেকে টাকা দেয় নাকি তুমি নিজে টাকা ইনকাম করো? আই মিন পার্ট টাইম জব করো তুমি? ওফি নিও না, কথা বলতে বলতে আমার মাথা খারাপ করে দেবে। কিছু বললা? হ্যাঁ হ্যাঁ, কই না তো। আর হ্যাঁ, বাসা থেকে আমাকে টাকা দেয়। আই মিন আমি নিজে কিছু ইনকাম করি না, আমার পরিবার রিচ আছে সো আমার আর কিছু ইনকাম করা লাগছে না এখন। ভালো। বাই দ্য ওয়ে, তোমার তে আগে খেয়ে নাও। জাঙ্কুক এই কথা বলে সেখান থেকে চলে যেতে নিবে, ঠিক তখনই তে আবারও জাঙ্কুককে ডাক দেয়। আবার কি হলো? বলছিলাম এটাই শেষ, ওকে? এখনের জন্য এটাই শেষ। মানে বলছিলাম এটা কি আমারই রুম? এই 10 দিনের জন্য তুমি এখানেই থাকবা। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট। আর আবার আমি একটু শাওয়ার নিতে চাচ্ছিলাম। মানে এই ড্রেসে আমি কেমন করে ঘুমাবো? তোমার কোনো শার্ট থাকলে যদি আমাকে একটু দিতে ভালো হতো। ওকে, আমি দিয়ে যাচ্ছি, আর সমস্যা নেই, কালকে গিয়ে আমি তোমার জন্য কিছু ড্রেস কিনে নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। তারপর কিছুক্ষণ পর এসে জাঙ্কুক থেকে একটা শার্ট দিয়ে যায়, আর সেটা পরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জাঙ্কুক যখন ফ্রেশ হয়ে নিজের রুম থেকে বের হয়ে সে যখন কিচেনের দিকে তাকায়, জাঙ্কুকের মাথা পুরো ঘুরে যায়, কারণ কিচেনের অবস্থা পুরো খারাপ হয়েছিল। আর কি দেখতে পায় যে কিচেনে আসলে তে ছিল। তে এবার জাঙ্কুকের দিকে ঘোরে, আর তেকে দেখে তো জাঙ্কুক নিজের হাসি আর কন্ট্রোল করতে পারে না, হেসে দেয়, কারণ তেকে দেখতে ফানি লাগছিল, আর তার থেকেও বেশি লাগছিল কিউট। কিন্তু জাঙ্কুক এবার আবারও যখন কিচেনের দিকে তাকায়, তার অবস্থা আবারও 24টা বেজে যায়। তে তুমি এগুলো কি করেছো আটা দিয়ে? মানে হ্যাঁ, আমি জাস্ট রুটি বানাতে চাচ্ছিলাম আর কি। তুমি বানাতে পারো? ট্রাই করছিলাম, আই মিন বোরিং লাগছিল তাই মনে করলাম যে তাহলে আজকের ব্রেকফাস্টটা আমিই বানাই। বোরিং লাগছিল ফোনে কিছু করতে, তাই বলে রান্নাঘরে এসে রান্নাঘরে এই অবস্থা করেছো তুমি? আরে বাবা, ফোন এনেছি নাকি আমি? আচ্ছা ওকে, তুমি এখন গিয়ে আগে ফ্রেশ হয়ে নাও, আর রান্নাঘরের অবস্থা আমি দেখছি। তারপর তে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, আর জাঙ্কুক রান্নাঘর একদম আবারও আগের মতো করে দেয়, মানে আবারও গুছিয়ে ফেলে। আর তারপর তো একবার ফ্রেশ হয়ে আস্তে আস্তে জাঙ্কুক ব্রেকফাস্টও তৈরি করে ফেলে। তুমি রান্নাও করতে পারো? তার মানে আমি কালকে রাতে যে খাবারটা খেয়েছিলাম সেটা তুমি রান্না করেছিলে? ও মাই গড, আমি তো ভাবতেই পারিনি যে তুমি এত ভালো রান্না করতে পারো। সত্যি কথা, খাবারটা অনেক বেশি মজা ছিল। পৃথিবীতে মনে শুধু আমি একমাত্র ব্যক্তি যে কিনা রান্না করতে পারি না। তুমি একটু আমাকে রান্না শিখিয়ে দিও, ওকে? কি ছেলে রে বাবা, শুধু করছে। তারপর তার ব্রেকফাস্ট করে ওঠে। শোনো, তুমি আবার প্লেট এগুলো কিছু ধুতে যেও না, ওকে? কারণ দেখা গেল প্লেট পড়ে গেলে প্লেট তো ভেঙে যাবেই, প্লাস তোমার হাতও কাটবে। আর যেহেতু আমি এখন বাইরে যাচ্ছি, কেউ দেখার মতো থাকবে না, সো আমার কথা মনে থেকে জানো। তুমি এখন বাইরে যাচ্ছ? আসতে কতক্ষণ লাগবে? আস্তে আস্তে রাত হয়ে যাবে, হয়তো বা 8টা অথবা 8:30 বাজতে পারে। বাট আমার তো বোরিং লাগবে তাহলে। আমি একা একা কি করবো, কারোর সাথে তো কথাও বলতে পারবো না তাহলে। আমি জানি না, টিভি দেখো, বাই। তারপর জাঙ্কুক বাসা থেকে বের হয়ে যায়। তারপর তেও বুঝতে পারছিল না যে সে কি করবে, তাই সে জাঙ্কুকের কথা মতো টিভি দেখতে থাকে। আর এরকম ভাবে 3 দিন কেটে যায় জাঙ্কুকের আর তে বকবকে। হ্যাঁ ভাইয়া, তুই তো বলেছিলি যে ওই তে নামের মেয়েটা নাকি এখন তোর বাসাতেই আছে, রাইট? আমার কাছে আছে। আমার বেচারির জন্য আসলে খারাপ লাগছে। মানে তুই তো বললি যে ওরও নাকি বিয়েতে কোনো মত ছিল না, ওর বাবা মাই নাকি এই বিয়েতে ওকে জোর করেছিল। আর দেখ, এখন এই বেচারি সবকিছুর ভিতরে এসে ফেসে গিয়েছে। আরে না,
ও ভালোই আছে বলতে গেলে। জাস্ট আমাকে সেদিন বলছিল নাকি ওর বোরিং ফিল হয়, এই আর কি। আচ্ছা তাহলে শোন, তাহলে আমিও তোর অ্যাপার্টমেন্টে চলে আসি, মানে অ্যাটলিস্ট ও তো আমার সাথে কথা বলতে পারবে, মানে বোরিং ফিলটা হবে না। আর আমিও ওকে একটু ভালো করে চিনতে পারবো এমনি ওর সাথে কথা বলে। কেমন হয় তাহলে? কথাটা খারাপ না। তোর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তুই আসতে পারিস। ওকে ওকে, তাহলে আমি কালকে আসছি। ওকে ওকে। এটা আমার ছোট বোন জিমিন। ও হাই জিমিন। হাই তে, ভালো আছো তুমি? ভালো আছি। জানো তোমাকে দেখে আমার কত হ্যাপি লাগছে, কারণ এখন থেকে আর অত বোরিং ফিল করব না আমি, মানে এতদিন যতটা বোরিং ফিল করছিলাম। আমি আমার ফোনটাও আনতে পারিনি, সো সারাদিন বোরিং ফিল করতে হতো আর কি। হ্যাঁ, আর আমারও তোমার সাথে দেখা করে অনেক হ্যাপি লাগছে তে। আর জানো এখানে শুধুমাত্র কিন্তু আমি তোমার জন্য এসেছি, মানে ভাইয়া আমাকে বলছিল তুমি নাকি একা বোরিং ফিল করো, তাই। এবার তো অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক ভাইয়া, তুমি সত্যি জিমিনকে আমার জন্য এখানে আসতে বলেছো? আই মিন আমি যেটা বোরিং ফিল না করি এই জন্য? আরে না না, আমি তো জাস্ট জিমিনকে এমনিই বলছিলাম যে তুমি বোরিং ফিল করো, তারপর জিমিন নিজেই বলল যে ওনাকে আসতে চায় এখানে। সো আচ্ছা ওর কথা বাদ দাও তো, আর চলো আমরা এখন একে অপরের সাথে কথা বলি। আচ্ছা তো তোরা কথা বল আর আমি গেলাম। ওকে ওকে ভাইয়া। তারপর জাঙ্কুক বাসা থেকে বেরিয়ে যায়। তে আর জিমিন দুইজনেই জাঙ্কুককে অবাক করে দিয়ে জানায় যে তার নাকি এই কয়েকদিনের ভিতরেই বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছে। মানে এটা শুনতে জাঙ্কুক অনেকটা অবাক হয়ে গিয়েছিল, বাট আবার খুশিও হয়েছিল যে জিমিন তের সাথে অনেক বেশি হ্যাপি ছিল। তে বলছিলাম আমার কাছে একটা প্ল্যান আছে কালকের জন্য, মানে কালকে তোমাকে কেমন করে বাসায় নিয়ে যাব আর গিয়ে কি বলবো। ওকে ওকে। এন্ড তারপর জাঙ্কুক থেকে প্ল্যানটা বলে। গতকালকের প্ল্যান অনুযায়ী তারা রেডি হয়। তের মা দরজা খুলেই যখন তেকে সামনে দেখতে পায় তখনই তাকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। আর তারপর তের বাবাও সেখানে আসে। তে কেমন করে, তুই ছিলি কোথায় মা? জাঙ্কুক আর জিমিন দুজনে পিছনে দাঁড়িয়ে ছিল। আর মা আর বাবা তোমরা কারা? আসলে আঙ্কেল আমরা তের ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা তোমরা আগে ভিতরে আসো। তারপর তেকে নিয়ে তের মা আর জাঙ্কুক আর জিমিন সবাই ভিতরে ঢোকে। তারপর তারা সোফায় বসে। বাবা তোমাদের কিছু দেই, তোমরা কিছু খাও? না না আন্টি আমরা ঠিক আছে, আপনি এখানে তের কাছেই বসুন। তারপর তের মা গিয়ে তের পাশে সোফার উপর বসে পড়ে। আসলে আন্টি আঙ্কেল আমরা অনেক আগে থেকেই তের কলেজের ফ্রেন্ড, সো আমরা অনেকটা চিন্তিত হয়ে গিয়েছিলাম যখন আমরা জানতে পারি যে তেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে বিয়ে থেকে এরকম ভাবে তেকে কেউ উঠিয়ে নিয়ে গিয়েছে। সো আমরা অনেক চিন্তায় ছিলাম, সো আমরা অনেক জায়গায় তেকে খুঁজেছিলাম আর কি, বাট কোথাও পাইনি। সো আজকে হঠাৎ করে আমরা একটা পার্ক দিয়ে ঘোরাঘুরি করছিলাম, মানে আমি আর জিমি। সো তখনই আমরা দেখতে পাই যে পার্কে একটা বেঞ্চের উপরে, মানে পার্কে তখন বেশি কেউ ছিল না আর কি। সো আমরা দেখতে পাই একটা কোনায় পার্কে একটা বেঞ্চের উপরে তে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মানে প্রথমে আমরা দেখি চিনতে পাইনি যে এটা তে ছিল, বাট পরে আমরা দেখতে পাই ওটা তেই, প্লাস তের মুখও বাঁধা ছিল, হাত পা সবকিছু বাঁধা ছিল। আর তারপর আমরা দৌড়ে তের কাছে যাই, আর তারপর তের জ্ঞান আনি, আর তারপর তো ওকে এখানে নিয়ে আসি আর কি। বাবা বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। না না আঙ্কেল প্রবলেম নেই। আর আমরাও তোর কাছে অনেক সরি মা। আই মিন আমরা বুঝতে পেরেছি যে মেবি তোকে এতটা জোর করে বিয়ে দেওয়া আমাদের উচিত হচ্ছিল না। তুইও তো এই বিয়েতে হ্যাপি ছিলি না বল। আমরা সরিতে, আমরা তোকে কখনো জোর করব না। আর এরপরে যখন তুই নিজ থেকে আমাদেরকে এসে বলবি যে তোর কাউকে ভালো লেগেছে, তুই তাকে বিয়ে করতে চাস, তখনই আমরা তোকে বিয়ে দিব। ওকে? আমাদেরকে ছেড়ে কোথাও যাস না তে। মা ওকে আমি বুঝতে পেরেছি, আর তোমাদের আমাকে সরি বলা লাগবে না। আমি এটাতেই হ্যাপি যে তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা কান্না করছো কেন শুধু শুধু? মানে আমি এসেছি, তোমরা হাসবা, সেটা না করে তোমরা কান্না করছো। তারপর তার বাবা এসে থেকে জড়িয়ে ধরে। আর এগুলো দেখে তো জিমিন আর জাঙ্কুক একে অপরের দিকে তাকিয়ে একটু মুচকি হাসে। জাঙ্কুক ঘুম থেকে ওঠে, আর ঘুম থেকে ওঠার পর সে নিজের রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে যখন এদিক ওদিক তাকায় তখন তার কাছে পুরো রুমটি অনেক ফাঁকা ফাঁকা লাগছিল।
তে লাফালাফি করা, দৌড়াদৌড়ি করা, বকবক করাগুলো জাঙ্কুক এখন অনেক বেশি মিস করছিল, মানে নিজের অজান্তেই করছিল। বাট জাঙ্কুক এগুলোকে বেশি একটা পাত্তা না দিয়ে নিজের ব্রেকফাস্ট করে বাইরে বেরিয়ে যায়। আর তারপর যখন রাতে বাসায় আসে তখন সে সোফার দিকে তাকায়, কিন্তু সেখানে কেউই বসেছিল না। মানে প্রতিদিন যখন সে বাসায় ফিরতো তখনই সোফার উপরে বসে থাকতো, বসে বসে টিভি দেখতো আর জাঙ্কুকের দিকে তাকিয়ে মুচকি হাসতো যখনই জাঙ্কুক বাসায় ফিরতো। কিন্তু এখন সেখানে কেউই বসেছিল না। মানে বলতে পারো জাঙ্কুক অনেক বেশি মিস করছিল তেকে, এন্ড সেইটা নিজের অজান্তেই করছিল। মানে জাঙ্কুক নিজেও বুঝতে পারছিল না যে সে তেকে কতটা মিস করছে। কি হলো তে, তুই 2 দিন ধরে এমন করছিস? খেয়ে নে সম্পূর্ণটা। না মা, আমার খেতে ইচ্ছা করছে না, আমি ঘুমাতে গেলাম। বাই। তে দেখ এমন করিস না মা, আমি বললাম না আমার পেট ভরে গিয়েছে, গুড নাইট। আর এই কথা বলেই তে উপরে চলে যায়, মানে নিজের রুমে চলে যায়। মেয়েটার কি হয়েছে বলো তো? আমিও বুঝতে পারছি না। অন্যদিকে তে তো নিজের রুমে এসে শুয়েছিল আর নিজের ফোন হাতে নিয়ে চিন্তা করছিল। জাঙ্কুকের নাম্বারটা নিয়ে এসেছিলাম, বাট ফোন কি দিব নাকি দিব না? ফোন দিলে যদি আবার রাগ করে, আই মিন যদি না, থাক, দেওয়ার দরকার নেই। আর এরকম ভাবে প্রত্যেকটা দিন যেতে যেতে 1 সপ্তাহের মতো হয়ে যায়। তে কলেজ থেকে বাসায় ফেরে আর বাসায় ফিরে দেখতে পায় সোফার উপর জাঙ্কুক বসে রয়েছে, বসে বসে তের মার সাথে আর তের বাবার সাথে কথা বলছে। আর যখনই তে বাসায় ঢোকে এটা দেখতে পায় জাঙ্কুক, তখনই জাঙ্কুক তের দিকে তাকায়। জাঙ্কুক তে নিজের ব্যাগ রেখে দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে আর এবার ছেড়ে দিয়ে বলে, আমি কি স্বপ্ন দেখছি? না তে, তুমি স্বপ্ন দেখছো না। আর এবার তে নোটিস করে জাঙ্কুকের হাতে থাকা ফুলের তোড়াটা। এটা এটা তোমার জন্য তে। তো এবার কিছু একটা ভেবে জাঙ্কুকের কাছ থেকে একটু দূরে সরে গিয়ে দাঁড়ায়। সো তুমি এখানে আবার কি করছো? হ্যাঁ, আমাকে আবারও উঠিয়ে নিয়ে যেতে এসেছো? তে মা বাবাও কিন্তু নিজেদের রুমে চলে গিয়েছিল তে আর জাঙ্কুককে তাদের কিছু একা মুহূর্ত কাটাতে দিতে। না, আমি এখন তো আর তোমাকে উঠিয়ে নিয়ে যেতে আসিনি, কিন্তু 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 নিয়ে যেতে তো এসেছি। কোথায়? ডেটে। হ্যাঁ, কি? ওই মানে কি, আই নো মেবি এটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু আমি আসলে মেবি তোমার প্রেমে পড়ে গিয়েছি। দেব একটু ব্লাশ করতে করতে নিচের দিকে তাকিয়ে বলে, তাহলে আমরা কিসের ওয়েট করছি? তারপর আমাদের ডে আর জাঙ্কুক ডেটে চলে যায়। জিমি যখন জানতে পারে এগুলোর বিষয়ে, যে জাঙ্কুক তেকে ভালোবেসে ফেলেছে আর তারা এখন প্রেম করছে, তখন জিমি জাঙ্কুকের অ্যাপার্টমেন্টে আসে আর তেকেও সেখানে আসতে বলে। আর তারপর তে যখন জাঙ্কুকের অ্যাপার্টমেন্টে আসে, তারা তিনজন একসাথে অনেক বেশি মজা করে, একসাথে মুভি দেখে, একসাথে অনেক কথাকাথি বলে, একসাথে অনেক হাসাহাসিও করে। আর তারপর অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে জিমিন বলে, তাহলে মেবি আমার এখন আসা উচিত। আর তে জিমিন এবার তার কানে কানে বলে, তুমি কিন্তু আজকে এখানে থাকছো, ওকে? তাহলে একটু, আই মিন আমার ভাইয়া কিন্তু বলতে গেলে তোমার প্রেমে একদম পাগল হয়ে রয়েছে তে। সো বাই। তারপর জাঙ্কুক চলে যায় জিমিনকে জিমিনের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে। এদিকে তে তো এইসব বিষয় ভাবতে ভাবতে তার মাথা থেকে তো এটা উড়েই যায় যে জাঙ্কুক যাওয়ার আগে বলে গিয়েছিল তাকে নিজের রুমে গিয়ে শুয়ে পড়তে। আর তারপর যখন জাঙ্কুক আসে, কি ব্যাপার তে, তুমি ঘুমাতে যাওনি? হ্যাঁ, ওই মানে না, আসলে ঘুম আসছিল না আর কি। সো জাঙ্কুক এবার তের এরকম তোতলামা দেখে বুঝতে পারে যে কিছু একটা তো তের হয়েছে। আর জাঙ্কুক এবার তের দিকে আগাতে আগাতে একটু বাঁকা হেসে বলে, মিথ্যা কথা বলছো তে। যেহেতু তে সোফার উপর বসেছিল, জাঙ্কুক এবার তের দিকে একটু ঝুঁকে গিয়ে তেকে সোফার সাথে পিন করে তে একদম কানের কাছে গিয়ে তের কানে ফিস ফিস করে বলে, তুমি তো মিথ্যে কথা বলছো, রাইট? আই মিন তোমার ফেস দেখেই কিন্তু আমি বুঝতে পারছি যে তুমি কিছু নিয়ে টেনশন করছো তে। জাঙ্কুক তুমি অনেক কাছে আমার, তাই নাকি? জাঙ্কুক এবার তের কানের কাছ থেকে সরে গিয়ে তে একদম ফেসের সামনে গিয়ে বলে, কিন্তু আমি কিন্তু অন্য কিছু চিন্তা করছিলাম তে। কি চিন্তা করছিল তুমি? আমি বলার আগে তুমি আগে বলো যে তুমি কি চিন্তা করেছিলা। এন্ড অলসো তুমি আমাকে কি ভয় পাচ্ছ এখন?
আই মিন বেবি, তোমাকে দেখে এমন কেন মনে হচ্ছে যে তুমি আমাকে দেখে নার্ভাস হয়ে গিয়েছো? না, নার্ভাস হয়ে যায়নি। ওকে তাহলে আমি তোমাকে এখন একটা প্রশ্ন করি, ভালো করে উত্তর দিও। হুম হুম, কি প্রশ্ন? বলো, তুমি কোথায় কিসি চাও? কিসি? হুম, কিসি। বলো। আই মিন আমি যাবই বা কেন? ওকে ঠিক আছে, তাহলে যদি তুমি না চাও তাহলে আমি আমার ইচ্ছা মতো দিই। না 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 না, আমি বলছি তো এবার তার ফেসের কোথাও একটা আঙ্গুল দিয়ে দেখাতে যাবে, মানে সেখানে কিস দিতে, বাট জাঙ্কুকে এবার অন্য কিছু ভেবে হঠাৎ করে থেকে বলে ওঠে, বাট ওয়েট তে, আমার এখন নার্ভাস লাগছে বিকজ আমি এর আগে কখনো কাউকে কিস করিনি, মানে এটাই আমার ফার্স্ট টাইম কাউকে কিস করার। সো আমি আমার কপালে কিস করতে বলেছি গরু। ও সরি।